নেতৃবৃন্দের ৫ সদস্যের একটা প্রতিনিধি দল আমরা প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করি এবং তার সাথে প্রায় আমাদের ৫০ মিনিটের বেশি আমরা বিভিন্ন প্রশ্নে আমরা আলোচনা করি। আমরা আরপিওর সাম্প্রতিক তাদের যে সিদ্ধান্তগুলো এটা সহ বেশ কিছু প্রশ্ন আমরা তার মনোযোগ আকর্ষণ করি এবং এ ব্যাপারে আমাদের পার্টির চিন্তা এবং অবস্থান তার সামনে আমরা ব্যক্ত করি। আমরা গুরুত্বপূর্ণ যেটা মনে করি যে নির্বাচন কমিশনের প্রধান স্টেক হোল্ডার হচ্ছেন রাজনৈতিক দলগুলো, কিন্তু দেখা যাচ্ছে যে আরপিও গণপ্রতিনিধিত্ব যে আদেশ বা নির্বাচনের যে আচরণবিধি এটা প্রণয়ন অথবা এটাকে চূড়ান্ত করবার আগে আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচন কমিশনের আলোচনাটা জরুরি ছিল। কারণ যারা প্রধান স্টেক হোল্ডার, ইলেকশন কমিশন এখনও ভালো করে জানেই না বাংলাদেশে রাজনৈতিক দলগুলো কারা আছেন, নেতৃত্বে কারা আছেন, তাদের বক্তব্য কী, ভাবনা চিন্তাটা কী। সুতরাং তারা আরপিওর খসড়া প্রণয়নের প্রক্রিয়াতে দরকার ছিল দলগুলোর সঙ্গে আলোচনা করা, মতামত নেওয়া এবং সেখানে পরামর্শটা নিয়ে এরপরে আরপিও চূড়ান্ত করা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে আরপিও তারা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছেন এবং ইতিমধ্যে এটা নাকি অর্ডিন্যান্স আকারে গতকালকে এই অর্ডিন্যান্স নাকি ইতিমধ্যে এটা জারি হয়েছে। দু একদিন পরে হয়তো এটা পাবলিকলি সামনে আসবে। আমরা এটাকে আমাদের তীব্র অসন্তোষ জানাই, আমরা আমাদের ক্ষোভ জানাই এবং আপত্তি আমরা তার কাছে জানিয়েছি। কারণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। আর তারপরেও তারা অল্প দিনের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন তারা আলোচনায় বসবেন, আমার ধারণা তখন আরপিও সংশোধনের অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে উত্থাপিত হবে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো হয়তো আলোচনা করে রিভাইজ করারও প্রয়োজন হতে পারে। আর আমরা যেটা গুরুত্বপূর্ণ যেটা আমরা বলেছি বিশেষ করে একটা হলো যে জামানতের ক্ষেত্রে আমরা দেখেছি যে জামানত যেটা আগে 25,000 টাকা জামানত ছিল জাতীয় সংসদে নির্বাচন প্রার্থিতার ব্যাপারে, এটাকে তারা প্রায় দ্বিগুণ 50,000 টাকা জামানতের ব্যয়সীমা নির্ধারণ করা হয়েছে, যেটাকে আমরা মনে করি অবিবেচনা প্রসূত। এটা একই সাথে আগে যেখানে 25 লক্ষ টাকা ছিল সর্বোচ্চ ব্যয়সীমা, নির্বাচনী ব্যয়সীমা একজন প্রার্থীর, সেটাকে এখন ন্যূনতম 50 লক্ষ থেকে প্রায় 60 লক্ষ টাকা পর্যন্ত, ভোটার প্রতি যদি 10 টাকা করে হয় তাহলে এরকম একটা খরচের ব্যয়সীমা। বাংলাদেশের বাস্তবতায় আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, গত সংসদে যেখানে প্রায় 70% পার্লামেন্ট মেম্বাররা ছিল ব্যবসায়ী, বিত্তবানরা, ধনী এবং অনেকে কালো টাকার মালিক, এই ধারা যদি বন্ধ করা না যায় এবং নির্বাচনে কালো টাকা, অবৈধ অর্থ, বিত্তবানরা এবং নানা মাফিয়া গোষ্ঠী নানা দলের ছদ্মাবরণে তারা যদি ঢুকে পড়ে এবং তারা যদি কোনো না কোনোভাবে যদি এভাবে একটা টাকার খেলা যদি নির্বাচনকে পর্যবেসিত করেন, তাহলে আশঙ্কা আছে আগামী জাতীয় সংসদও কিন্তু এক ধরনের বিত্তবান এবং টাকাওয়ালা এবং কালো টাকার মালিকদের কিন্তু ক্লাবে পর্যবেসিত হওয়ার। আমরা এত সংস্কার করছি, এত আলোচনা করছি, দেখা যাচ্ছে যে এটা অনেকটা কিন্তু এই কালো টাকার নির্বাচনে এই কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। সে জায়গা থেকে আমরা মনে করি এমনকি আগামী পার্লামেন্টে নির্বাচন যাতে কালো টাকা বিত্তবানদের ক্লাবে পরিণত না হয় সে ব্যাপারে আমরা প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের গুরুত্বপূর্ণ কিছু সুপারিশ আমরা দিয়েছি, আপনাদেরকে আমাদের সুপারিশনামা আমরা আপনাদেরকে দেব। তারা আরপিওর মধ্যে কিছু বিধান তারা যুক্ত করেছেন তিনি বললেন, কিন্তু আমরা এটাকে যথেষ্ট বিবেচনা করছি না। কারণ হচ্ছে যে আপনি দৃশ্যমান কিছু ব্যয় আছে আর অদৃশ্যমান ব্যয় তো একটা সীমাহীন একটা ব্যয়। 25 লাখ টাকা বা ধরুন 50 লাখ টাকা খরচ করবার কথা, অনেকে হয়তো খরচ করবেন, হয়তো 25 কোটি, 30 কোটি, 50 কোটিও কেউ কেউ খরচ করবেন। নির্বাচনকে অনেকে একটা বিনিয়োগ হিসাবে দেখেন, এক ধরনের ব্যবসা হিসাবে অনেকে বিবেচনা করেন। মনে করেন একবার যদি এমপি হতে পারেন
আর সে এমপি যদি সরকারি দলের হয়ে থাকে তখন তো তার জন্য আরও বাড়তি অনেকগুলো সুযোগ সেখানে তৈরি হয়। ফলে গোটা নির্বাচনী প্রক্রিয়ায় এই টাকার খেলাটা বন্ধ করা দরকার। প্রকাশ্যে অপ্রকাশ্যে টাকার বেসুমার যে ছড়াছড়ি, এটা বন্ধ করতে না পারলে গোটা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাই একমাত্র 2 থেকে 5% বা 10% বিত্তবানদের মধ্যে এটা কিন্তু সীমাবদ্ধ থাকবে। এটা আমরা বিশেষভাবে এটা মনোযোগ আমরা আকর্ষণ করেছি। 2 নম্বরে আমরা যে কথাটা বলেছি, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধি করা দরকার। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আমরা বলেছি নির্বাচন কমিশনের দক্ষ যে জনবল আছে সেখান থেকেও এটা নিয়োগ দেওয়া যায় কিনা বিবেচনা করা। জনপ্রশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারেরও দক্ষ অভিজ্ঞ যেসব কর্মকর্তারা আছেন সেখান থেকেও রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া যায় কিনা এগুলাকে সক্রিয়ভাবে এটাকে বিবেচনার মধ্যে আনা। 3 নম্বর আমরা যেটা বলেছি, আমরা দেখেছি যে পোলিং এজেন্ট সংগ্রহ করবার জন্য নানা ধরনের প্রতিষ্ঠান, নানা ব্যাংক, নানা জায়গায় নির্বাচন কমিশন এক ধরনের ধর্ণা দেওয়া হচ্ছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, এটা প্রিজাইডিং অফিসার বলি, সহকারী প্রিজাইডিং অফিসার বলি, অথবা বিপুল সংখ্যক যে পোলিং অফিসার, যেসব প্রতিষ্ঠানের ব্যাপারে কোনো বিতর্ক নেই, কোনো প্রশ্ন নেই, যারা নানাভাবে যাদের ব্যাপারে কোনো সমালোচনা নেই, তুলনামূলকভাবে যাদের একটা নিরপেক্ষতা আছে, পেশাদারিত্ব আছে, এরকম প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর কাছ থেকে আমরা মনে করি পোলিং অফিসার সেখানে নিয়োগ দেওয়া দরকার। কারণ না হলে শুরুতেই প্রিজাইডিং অথবা সহকারী প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসারের নিয়োগ নিয়েও যদি দলীয় কোনো পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে তাহলে কিন্তু নির্বাচন কমিশন শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে। নির্বাচনটা কিন্তু বলতে পারেন বিসমিল্লাতেই নানা ধরনের প্রশ্নের তারা কিন্তু সম্মুখীন তারা কিন্তু হবেন। আমরা মনে করি আর নির্বাচন কমিশন সামগ্রিকভাবে আমরা মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই গুরুত্বপূর্ণ নির্বাচন সংশ্লিষ্ট যেসব মন্ত্রণালয় আছেন এটা প্রত্যক্ষভাবে নির্বাচন কমিশনের এখতিয়ারে, তাদের তত্ত্বাবধানে এই সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসা দরকার। ডিসি সাহেবরা কীভাবে কাজ করছেন, এসপি সাহেবরা কীভাবে কাজ করছেন, থানা কীভাবে কাজ করছেন, পুরোটাকে একটা পেশাদারি নিরপেক্ষতা বজায় রেখে আমি মনে করি সেদিক থেকে কাজ করা দরকার। নির্বাচন কমিশনের উপর আমরা দেখছি বিভিন্ন দলের কিছু যৌক্তিক অনেকগুলো চাপও যেমন আছে, দেখেছি অযৌক্তিক অনেকগুলো চাপও আমরা লক্ষ্য করেছি। নির্বাচন কমিশনের জন্য এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে, নির্বাচন কমিশন এবার তার একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তার যে সর্বোচ্চ, তার যে মর্যাদা সেটাকে আসলে উন্নীত করা। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে গত 3টা জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনের মর্যাদা পুরোপুরি ভুলুণ্ঠিত হয়েছে এবং এটা অনেক সময় একটা আগেকার আমরা দেখেছি একটা সরকারি দলের যেন একটা এক্সটেন্ডেড একটা হাত হিসাবে নির্বাচন কমিশন কাজ করে এসছে। নির্বাচন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সুতরাং নির্বাচন কমিশনের এখন উচিত হচ্ছে গোটা নির্বাচনী ব্যবস্থার উপরে মানুষের যে একটা হতাশা তৈরি হয়েছিল, গণ অনাস্থা তৈরি হয়েছিল, এটাকে কিভাবে তারা পুনরুদ্ধার করবেন, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থার উপরে ভোটারদের আস্থাটাকে তৈরি করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা। এবং আমরা প্রধান নির্বাচন কমিশনকে বলেছি কোনো অন্যায় কোনো সুপারিশের কাছে নির্বাচন কমিশনের নথি স্বীকার করবার কোনো সুযোগ, কোনো অবকাশ নেই। সুতরাং নির্বাচন কমিশন অতীতের অভিজ্ঞতা থেকে দক্ষতা, যোগ্যতা এবং পেশাদারিত্ব, অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে নিশ্চিত হতে পারে। 17 বছর ধরে মানুষ যেই নির্বাচনের জন্য অপেক্ষা করছে, মানুষ তার ভয়হীন, ভীতিহীনভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। এবং আমরা এটাও খুব পরিষ্কার উল্লেখ করেছি, ভোট প্রদানে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের বাধা প্রদান করাটা এটা অপরাধ হিসাবে এটাকে গণ্য করা উচিত, যাতে আমার নারী পুরুষ, বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ এবং আমার পাহাড় সমতলের সমস্ত ধরনের মানুষ যাতে সত্যি সত্যি 100% নিরাপত্তা নিয়ে তাদের পছন্দের দল বা প্রার্থীকে তারা যাতে ভোট দিতে পারেন, ভোট দেওয়ার পরে আবার তারা যাতে নিরাপদে তারা যাতে বাড়ি ফিরতে পারেন, এই বিষয়গুলোকে এখানে নিশ্চিত করা দরকার। আমি শেষ করব যেটা বলে, এরপর আমরা কপিটা দেব, আপনারা আরও বিস্তারিত দেখবেন। আমরা মনে করি আগামী নির্বাচন
নির্বাচন কমিশনের জন্য বড় একটা চ্যালেঞ্জের জায়গা। এটা খুবই দুর্ভাগ্যের। জাতীয় ঐক্যমত কমিশনে তারা যেটা বলবার চেষ্টা করলেন, দলগুলোর সঙ্গে তারা যে আলোচনা করেননি, তাদেরকে ধারণা দেওয়া হয়েছিল নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন অনেকগুলো সুপারিশ দিয়েছেন, এটা নিয়ে ঐক্যমত কমিশনে আলোচনা হবে, সরকারের দিক থেকে সরকার কিছু উদ্যোগ গ্রহণ করবেন। আমরা এই ব্যাপারে আমাদের অসন্তোষ ব্যক্ত করেছি। আমরা বলেছি বাস্তবে ঐক্যমত কমিশনের তো আমি নিজে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা অংশ নিয়েছি, কিন্তু বাস্তবে কোনো এজেন্ডা আকারে নির্বাচন ব্যবস্থার সংস্কারের ব্যাপারে, বিশেষ করে আরপিও আচরণবিধির ব্যাপারে আসলে ঐক্যমত কমিশনে সুনির্দিষ্টভাবে কোনো আলোচনাই হয়নি। সরকার থেকে তারা কি ব্যবস্থা নিয়েছেন এটা এখনও পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান নয়। সুতরাং এটা বলে নির্বাচন কমিশনের দায়টাকে এড়িয়ে যাওয়াটা ঠিক হয়নি। আমরা মনে করি এখনও সময় আছে, আমাদের হাতে যে সময় আছে, আমরা মনে করি গোটা নির্বাচন ব্যবস্থাটা একটা যৌথ অর্কেস্ট্রার মতন। নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল এবং ভোটারেরা তাদের একটা সম্মিলিত আন্তরিক উদ্যোগের মধ্য দিয়ে আমরা আগামী ফেব্রুয়ারিতে, একেবারে ফেব্রুয়ারির প্রথমার্ধে আমরা যে জাতীয় নির্বাচনের আশা করছি, এবং আশা করছি ওই একই দিনেই আমরা আসলে গণভোটও একই দিনে আমরা করতে পারবো। আমরা আশা করি সে ব্যাপারে নির্বাচন কমিশন, এমনকি সরকারেরও কোনো ধরনের প্রত্যক্ষ পরোক্ষ কোনো অন্যায় চাপের কাছে নির্বাচন কমিশন যাতে নত স্বীকার না করে, এই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনকে কথাটা বলে এসেছি। সত্যি সত্যি আমরা নির্বাচন কমিশনকে যে একেবারে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই, সর্বোচ্চ পেশাদারি নিরপেক্ষতা দক্ষতার মধ্যে আমরা নির্বাচন কমিশনকে দেখতে চাই। আমরা এ ব্যাপারে আমরা আমাদের কথাগুলো বলেছি, আর বিস্তারিত আমাদের এখানে আছে। তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা 2-3টা প্রশ্ন কেবলমাত্র আমরা নেব আর কি। দ্বিমত আছে, বিশেষ করে 20 সংশোধনী যেটা বিএনপি চেয়েছিল সেটি কিন্তু রাখা হয়নি। এর বাইরে হচ্ছে দলগুলোর যে না ভোটের বিষয় আছে বা অন্যান্য যে বিষয়গুলো আছে, সুনির্দিষ্ট কোনো বিষয় আছে আছে জি একটা সমস্যা আমরা যেটা বলেছি, একটা হচ্ছে আমরা মনে করি নির্বাচনের জামানতের ব্যাপারে আমরা মনে করি জামানতটা আমরা আগে বলেছিলাম কমানো দরকার। যদি কমানো না যায় তাহলে বিদ্যমান যেটুকু জামানত আছে সেই জামানত রাখা দরকার, বৃদ্ধি করার কোনো প্রশ্ন নাই। সর্বোচ্চ ব্যয়সীমা যেটা 25 লক্ষ আছে, আমরা বলেছি এটাকে কমানো দরকার, না হলে কোনোভাবে এটাকে বৃদ্ধি করবার কোনো সুযোগ নেই। আমরা 3 নম্বরে যেটা বলেছি, না ভোটের বিধান কেবলমাত্র যেখানে একজন প্রার্থী আছেন সেখানে কেবলমাত্র না ভোটের বিধান থাকবে কেন? কারণ কোনো জায়গাতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার কোদাল মার্কা নিয়ে, ধরুন আমরা ঢাকা 8-এ নির্বাচন করি, কি ঢাকাতে আমরা যদি যেখানে আমরা নির্বাচন করব সেখানে ধরুন যদি 5 জন প্রার্থী থাকেন, কোনো একজন ভোটারেরা 5 জন প্রার্থীর মধ্যে কাউকে তিনি পছন্দ নাও করতে পারেন, তাহলে তার অধিকার আছে সেখানে না ভোটটা সেখানে দেওয়া। পৃথিবীর বহু দেশে এরকম উদাহরণ আছে। আমরা মনে করি 300টা আসনেই না ভোটের বিধানটাকে যুক্ত করা দরকার। এর বাইরে আপনি যেটা বলেছেন নির্বাচনী প্রতীকের ব্যাপারে, বেসিক্যালি আমরা মনে করি নিবন্ধিত রাজনৈতিক দলগুলো যাদের প্রতীক আছে তাদের নিজস্ব মার্কায় নির্বাচন করা উচিত। কারণ যখন আমি একটা আলাদাভাবে আমি রাজনৈতিক দল আমি নিবন্ধন নিচ্ছি, যখন আমি আমার নামের পক্ষে যখন একটা প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে, তখন আমার রাজনৈতিক নৈতিক দায়িত্ব হচ্ছে আমার নিজের মার্কা নিয়ে নিজেকে নির্বাচন করা। সুতরাং সেটা করা উচিত। কিন্তু আমি একই সাথে এটা মনে করি এজন্য রাজনৈতিক দলগুলোকে কিন্তু সময়টা দেওয়া দরকার। আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, মনে করি এটা পুরোপুরি এখন জারি করাটা খুব বিবেচনার কাজ হবে না। ফলে আমরা স্ব প্রতীকের নির্বাচনের পক্ষে থাকলেও মনে করি আগামী নির্বাচনে স্ব প্রতীকের বাইরে কেউ যদি অন্য কোনো প্রতীকের নির্বাচন করতে চান সেই সুযোগটাও রাজনৈতিক দলগুলোর জন্য রাখা দরকার। এর পরবর্তী নির্বাচনে রাখতে পারেন। কিন্তু বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার যে প্রতীক নির্বাচনে প্রতীক কোদাল, যে প্রতীক নিয়ে 2008-এ আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম, আমরা তখন 5টা সিটে, 2018-তে আমরা সর্বমোট 28টা সিটে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল মার্কা নিয়ে আমরা এবং আমাদের বন্ধুরা আমরা অংশ নিয়েছিলাম। সুতরাং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তার যে নিজস্ব মার্কা কোদাল মার্কা, যেটা ইতিমধ্যেই যথেষ্ট পরিচিতি যেটা এবং একটা জনপ্রিয়তা লাভ করেছে, এই মার্কা নিয়ে আমরা নির্বাচন করব।
থ্যাংক ইউ। যে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন দিয়ে ভালোবাসা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।